বলার সুযোগ পেয়ে আমি নিজে বেশ কৃত বোধ করছি, কারণ বইটি আমার বেশ পছন্দের। কি ধরনের কথা আমি বলবো তার একটা আভাস শুরুতে দিতে চাই। কম বেশি সকলেই বললেন যে বইটি খুব একটা সহজ বই নয়, এবং গূঢ়তার কাঠিন্যের নানা মাত্রা বইটাকে জটিল করেছে। তাহলে এবং বইটা প্রকাশের পর অনেকগুলো দিন পেরিয়েও গেছে, ফলে আমি ধরে নেব যে অনেকেই বইটার সঙ্গে পরিচিত। আমি 4টে সূত্র দেওয়ার চেষ্টা করব, যেগুলো আমার মনে হয় বইটাকে পড়বার 4টে চাবির মতো। আসবো এই প্রসঙ্গে আরো। শুরু করতে চাই অনির্বাণের বই থেকেই কিছুটা অংশ পড়ে। একটি যুবক কার্তিক, সে তার প্রতিদিনকার জীবনের একটি ঘটনা। সে সেলুন থেকে বাড়ি ফিরছে, বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ কেন জানেনি সে একটা চালা বাঁশ তুলে নেয়, এবং একটি কুকুর মিথুন তারা রমণ করছিল। তাদের দেহের মাঝ বরাবর চালা কাঠ দিয়ে একটা বাড়ি মারে। দুই কুকুরির ছল লজ্জা অকরুণ পশ্চাৎলগ্নতার ঠিক মাঝ বরাবর সপাটে এক বাড়ি মারল। বায়ুর খোলসে দীর্ঘশ্বাস ফেলে আবার এক বাড়ি। জান্তব আলিঙ্গন খানিক শিথিল হলো, কিন্তু সে উদ্ধত আসঙ্গতা বাড়ির পর বাড়িতেও ছিন্ন হলো না। এক অবুঝ আচ্ছন্নতা। আঘাতের মর্ম ছুঁয়ে শরীরের ভেতর বরং রসের চল ও রসের দ্রুতি আরো সজাগ, আরো তীক্ষ্ণ হলো। দুই সহজীবীর এই পরস্পর লগ্নতায় কি এই জীবন ও এই আমি অপৃথক সিদ্ধ? কথার অবতারণার জন্য একটা আদি মুহূর্ত অনেক সময় লাগে। আমরা দেখব অনির্বাণ অসীম সাহসের সঙ্গে, আমরা আদি কবির কথা জানি, তার সৃষ্টির প্রণোদনা হিসেবে কিভাবে একটা ক্রৌঞ্চ মিথুন তার একটা পুরাণ চলে আসছে, কিভাবে সেই এক ব্যাধের তীরে এক ক্রৌঞ্চের মৃত্যু, সেটা কিভাবে কবিতার জন্ম দিয়েছিল আমরা জানি। অনির্বাণ এখানে আমাদের ভাবনার জন্ম মুহূর্তের দিকে ইঙ্গিত করতে গিয়ে এরকম আর একটা মিথুন তৈরি করেছেন, কুকুরির মিথুন। আমার আগে ইতিমধ্যেই কেউ উল্লেখ করেছেন এটার কথা। আমারও মনে হয় যে বইটার শুরুতে এটা একটা প্রচন্ড ধাক্কা দেয়, প্রচন্ড জোরের সঙ্গে ধাক্কা দেয় আমাদের, এবং অনির্বাণ এখান থেকে যৌক্তিকভাবে এগিয়েছেন ক্রমশ এই ছবিটিকে ধরে, যে জীবনের সঙ্গে আমির সম্পর্ক কি। অনির্বাণের মতে এই যে মিথুন, যেটা বাড়ির পর বাড়ি খেয়েও আঘাতের পর আঘাত সয়েও ছিন্ন হয় না, ছিন্ন হবার কথা ছিল, যেন ছিন্ন হতে পারত, কিন্তু জুড়ে থাকে, লেগে থাকে। এই লগ্নতাকে উনি বলতে চান জীবন। আর আঘাতের মধ্যে দিয়ে নিজেকে একবার অনুভব করা, যন্ত্রণার মধ্যে দিয়ে নিজের অস্তিত্ব সম্পর্কেই সজাগ হওয়া, এইটাকে আমরা বলতে পারি আমির ভূমিকা। আমি প্রস্তাব করছি যে অনির্বাণের বইয়ে 4টি যে সূত্রের কথা আমি বলেছি, আরো অনেক থাকতে পারে, 4টি যে সূত্র, 4টি যে চাবির কথা আমি বলবো, তার মধ্যে প্রথম দুটি হচ্ছে জীবন এবং আমি। এই দুটো সূত্র বলছি, আবার ধারণাও বলতে পারি আমরা। জীবন কাকে বলে, কেমন জীবন, কখন মনে হয় যে জীবন দূরে চলে যাচ্ছে, আর কখন জীবনের মধ্যেই আকণ্ঠ নিমজ্জিত অবস্থায় আমরা নিজেদের পাই। এরকম কিছু প্রশ্ন অনির্বাণ তুলেছেন, এখানে বোঝাপড়ার চেষ্টা করেছেন। আর আমির সঙ্গে জুড়ে আছে অন্যদিকে, এক হচ্ছে আমার চৈতন্য, আমার টের পাওয়া, অনুভব করা, অস্তিত্ব সম্পর্কে সজাগ হওয়া। অন্যদিকে আমির সঙ্গে জ্ঞানের একটা সরাসরি সম্পর্ক আছে, যা জীবনের সঙ্গে আমির সম্পর্কের সঙ্গে কখনো কখনো ব্যস্তানুপাতি, বিপরীত।
জ্ঞানের ভার যখন বেড়ে ওঠে, জীবন থেকে যেন একটা দূরত্ব, একটা ছেদ জীবনের মধ্যে তৈরি হয়। কিন্তু আমি তো এই কোনো পক্ষকেই ছেড়ে দিতে পারে না, না সে জীবন ছাড়তে পারে, না সে জানার চেষ্টাও ছাড়তে পারে এই জীবন কি। এবং জীবন এলেই যে প্রসঙ্গ আসবে তা হলো মৃত্যু। ফলে মৃত্যু এসে যে জীবনকে কেড়ে নিয়ে যায় সে তো রইল না, সে তো নিত্য নয়। তাহলে নিত্য কি? জীবনের মধ্যে দিয়েই এই খোঁজ ওঠে, নিত্য বস্তুর সন্ধান করতে হয়, এবং সেটা আমরা জানি যে জ্ঞানের রাস্তা। এ কখনো এসে জীবনের সঙ্গে মেলে, কখনো আবার জীবন থেকে দূরে সরিয়ে নেয়, ছাড়িয়ে নেয় আমাদের। আর একটা জিনিস এই ছবিটার মধ্যে দিয়ে শুরুতেই অবতারণা করা হয়েছে আর একটা জিনিসের, সেটা হচ্ছে আঘাত, যা আমাদের সচেতন করে, আমি সম্পর্কে ওয়াকিবহাল করে, বা আমি সম্পর্কে সজাগ করে তোলে। তা হলো কোনো না কোনো ধরনের আঘাত, কোনো না কোনো ধরনের ব্যাঘাতও বলতে পারি আমরা, ডিস্টারবেন্স কোনো না কোনো ধরনের। এবং আমরা জানি, বা অনির্বাণ এখানে এইটা প্রস্তাব করতে চেয়েছেন, যে কার আঘাত বোধ করার ক্ষমতা আছে? যে দেহী, যার দেহ আছে। দেহের সূত্রে সে কোনো না কিছুর সঙ্গে সংযুক্ত, এবং যেখানেই সংযোগের সম্ভাবনা সেটাই হচ্ছে আঘাতের রাস্তাও, সেটা একরকম সেই রাস্তা দিয়েই আঘাত আসে। তো দেহী হিসেবে আমির দু ধরনের প্রতিক্রিয়া রয়েছে। এক হচ্ছে সে সবসময় সংযোগ করতে চায় অন্য আমির সাথে, অন্য বস্তুর সাথে, অপরের সাথে। আমি এলে অপরের কথাও যেমন আসবেই। জীবন মৃত্যু, আমি অপর, এই দ্বৈতগুলো লেখার মধ্যে বুনে বুনে দিয়ে গেছেন অনির্বাণ। তো একদিকে যেমন আমি সংযুক্ত হয়, সেই সংযুক্তির মধ্যে দিয়ে একটা কিছু অনুভব করে, আবার অন্যদিকে তার সেই সংযোগের ব্যাঘাতও তাকে তার সম্পর্কেই সজাগ করে দিয়েছে। অনির্বাণ এখানে যুক্তির পরের ধাপে প্রশ্ন করছেন যে এই যে দুই ধরনের অভিজ্ঞতা, একদিকে লগ্নতা, অন্যদিকে জ্ঞান, একদিকে যা আমাদের জোর করে করতে হয় না, যা হয়ে যায়, জীবন মানেই সংলগ্নতা, কোনো না কোনো ধরনের সম্পর্ক, অন্যদিকে যা খানিকটা নিজেকে দূরে সরিয়ে করতে হয়, জোর করে কিছুটা চেষ্টা করে করতে হয়, সত্য অন্বেষণের চেষ্টা, জ্ঞান। এই দুইয়ের মধ্যে কি এতটাই জল অচল ব্যবধান, নাকি এই দুইকে যদি আমরা খতিয়ে ভাবি তেমন একটা আলাদা করা যায় না? আমি তার দেহ এবং বস্তু জগতের সঙ্গে তার সম্পর্কের মধ্যে দিয়ে খুব একটা সচেষ্ট না হয়েও কিছু না কিছু জানতে থাকে, কিছু না কিছু বোধ তার ক্রমশ তৈরি হতে থাকে। আমরা দেখব অনির্বাণ বিভিন্ন মানুষের কথা এনেছেন, তার অভিজ্ঞতা থেকে সেসব মানুষদের কাহিনী তুলে এনেছেন। আমরা নিবারণ কাকার কথা পাবো এখানে, নিরঞ্জন কাকার কথা পাবো, হরিদাস কাকার কথা পাবো, গজেন কাকার কথা পাবো। এরকম বহু চরিত্রকেই আমরা লেখার মধ্যে পাবো। তো এই নানান চরিত্রের মধ্যে দিয়ে অনির্বাণ জীবনের নানান ভঙ্গি, গতি প্রকৃতি, এক একজন এক মানুষ অন্যজনের থেকে আলাদা। কেউ দায়িত্বশীল, কেউ অতটা দায়িত্ব জ্ঞান সম্পন্ন নন, খানিকটা নির্ভার। কিন্তু কোথাও না কোথাও এসে তাদের জীবনের দ্বন্দ্ব এই মৌলিক দ্বন্দ্বের সঙ্গে সমাপতিত হয়। জীবন, জ্ঞান এবং এ দুয়ের মধ্যখানে বিড়ম্বিত এক আমি। তাহলে জীবনের মধ্যে লগ্নতার দিকে সে এই নাকি জ্ঞানের পথে,
কোন দিকে আমি যাওয়া উচিত। এইখানে আমি আর শুধু অনুভূতির কথা বা শুধু অভিজ্ঞতার কথা বলছি না, বা অনির্বাণ বলছেন না, উনি বলছেন যে এই প্রশ্নটা তোলা হয়ে থাকে যে এই দুটো পথের মধ্যে একদিকে আমরা দেখতে পাবো যেখানে লগ্নতা সেখানে দুঃখ আছে, যেখানে আমার দেহ আছে সেখানে আঘাত আছে, দুঃখের সম্ভাবনা আছে। তাহলে কোন পথটি শ্রেয়? এই প্রশ্নের মীমাংসা করার রাস্তা ভারতীয় দর্শনে, উপনিষদে এবং অন্যত্র নানান 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 ট্র্যাডিশনে রয়েছে। অনির্বাণ কেবল খেয়াল করিয়ে দিয়েছেন যে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে শঙ্কর বলবেন, ওই আমার আগে ম্যাডাম বলে গেলেন যে ব্রহ্মকে উনি ব্যাখ্যা করবেন বা ব্রহ্মকে বোঝাতে গিয়ে উনি পাঠ করা শাড়ির কথা বলবেন। পাঠ ভাঙা, এখানে শব্দগুলো আমরা খেয়াল করব। ভঙ্গ, ভঙ্গ থেকে ভঙ্গি শব্দটাও আসে। জীবনের নানান ভঙ্গি কোথাও একটা মৌলিক অভিজ্ঞতার সঙ্গে মিলে যায়, একটা সার্বজনীন অভিজ্ঞতার সঙ্গে মিলে যায়। এরকমটা যখন অনির্বাণ বলছেন, একই সঙ্গে অনির্বাণ এর সঙ্গে সংযুক্ত করেই বলতে চাইছেন আরেকটা কথা, সেটা হচ্ছে যে জীবন এবং জ্ঞান, জীবন এবং সত্য, এগুলো পরস্পর বিচ্ছিন্ন তো নয়, এগুলো একটাই শাড়ির মতন। এগুলো এর মধ্যে একটা নিরন্তরতা আছে, এর মধ্যে একটা নিরবচ্ছিন্নতা আছে। কিন্তু আবার এক হলে কি হবে সেটা পাটে পাটে ভাঙা। উনি যেন অনিবার্যভাবে এখানে একটা শব্দ ব্যবহার করেছেন এই পাঠ ভাঙাকে বোঝাতে। সেটা হচ্ছে একটা লাইনগুলো বড়ই সুন্দর, আমি সে পড়েই দিই বরং গোটা লাইনটা। আর সে পাটের ভাজেই আবার বালিশের তিল চিটের মতো জীবনের সমস্ত লোনা চিড় হিল্লোল সহস্রাক্ষ শরীরের ধূম ও ধ্বনি। এখন এই যে ঢেউ, সমুদ্রের জলোচ্ছ্বাস, তার আসলে তো গোটাটাই জল এক, কিন্তু যখন বিভঙ্গে ভাঙে তখন সে নানান রকম আকার নেয়। তো বড় সুন্দর করে অনির্বাণ এই সব প্রসঙ্গের অবতারণা করেছেন এখানে। লগ্নতা শব্দটা আর একটা শব্দের দিকে এগিয়ে দেয়, সেটা হচ্ছে লাগা। সম্ভবত কোথাও অরিন্দম চক্রবর্তী এটা নিয়ে বলেছিলেন যে সব থেকে প্লুরিভ্যালেন্ট শব্দগুলোর মধ্যে বাংলা ভাষার এটা একটা। লাগা বললে আমরা বুঝি আঘাত লাগা, সরাসরি এক ধরনের অনুভূতি, বা এর মধ্যেও ফারাক রয়েছে। লাগা মানে এক হচ্ছে আঘাত লাগা, একটা ফিজিক্যাল একটা কলিশন, সেখান থেকে ধাক্কা, সেটা বড্ড শরীরী। আবার লাগা মানে বোধ হওয়া, খারাপ লাগা, ভালো লাগা। লাগা মানে অভাব, এটা লাগবে। আবার অন্য মাত্রাও আছে লাগার, আরো 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 অন্যান্য মাত্রা। লাগা মানে আমরা জানি যে চলিত বাংলায় এটা রমণের অনুষঙ্গবাহীও বটে। তো মিথুন দিয়ে শুরু হয়েছিল, সেখান থেকে জীবনের মেটাফর হিসেবে উনি লগ্নতায় গেছিলেন এবং জীবনের কত কত পরত ছুঁয়ে। এবং আমার বক্তব্য এই নয় যে এটা অনির্বাণ সম্পূর্ণ মস্তিষ্ক প্রসূতভাবে করেছেন তাই বইটা ভালো। এটা এরকমই জীবন, এবং অনির্বাণ সেটাকে ভারী সার্থকভাবে বলার চেষ্টা করেছেন। সেটা আমার প্রথমত খুব সুন্দর লেগেছে। দুই হচ্ছে এই যে শব্দের ওপর অভিনিবেশ। আমি আমার বইটা পড়ে উচ্ছ্বসিত হওয়ার সেই উচ্ছ্বাস এখন খানিকটা হয়তো টেম্পার্ড হয়ে এসছে বইটা বেশ কয়েকবার পড়ার মধ্যে দিয়ে, কিন্তু প্রাথমিকভাবে বইটা এবং এখনো বইটা যতবার আমি পড়তে যাই আমার বেশ ভালো বোধ হয়। এবং তার কারণ হচ্ছে যে ভাষার প্রতি অভিনিবেশ খুব কম মানুষের লেখায় চোখে পড়ে। অনির্বাণের বইতে আমি বলবো ভাষার প্রতি ঠিক ঠিক মনোভঙ্গি রয়েছে, আমরা দেখতে পাই, যেখানে উনি অজস্র নতুন ধরনের শব্দ তৈরি করেছেন। আমি বেশ অবাক হয়েছি অনির্বাণের সাহসিকতায়। মলিনার্ত তরমুজ, এই কথাটা কোথাও একটা উনি বলেছেন। মলিন এবং আর্ত, এই দুটোকে যে যোগ করা যায়, আমরা সাধারণত আর্ত, তৃষ্ণার্ত মানে তৃষ্ণার দ্বারা ঋত, কিন্তু তৃষ্ণা ও
মানে মলিনার্থের মধ্যে উনি যে ভাবে এটাকে জুড়েছেন সেটা হচ্ছে মলিন এবং আর্ত। এই নতুন শব্দ তৈরির সম্ভাবনা, নতুন ভাবনা তৈরির সম্ভাবনা বটে, নতুন আবেগ তৈরির সম্ভাবনাও বটে। ফলে সেদিক থেকে অনির্বাণের বইটিকে এখানে ভারতীয় দর্শনের প্রসঙ্গ আছে, পাশ্চাত্য দর্শনের প্রসঙ্গ আছে, আমার নিজের সেগুলো চেনা লেগেছে বেশি। কিন্তু এটা সত্ত্বেও আমি বলতে চাই অনির্বাণের বইটার খুব জোরালো দিক যেটা, সেটা ভারতীয় দর্শনের ভাষ্যকার হিসেবে নয়, সেটা পাশ্চাত্য দর্শনের ভাষ্যকার হিসেবেও নয়। সেটা এই কারণে যে এটি আমাদের বাংলায় ভাবতে প্রবুদ্ধ করে। এটি বাংলা ভাষায় ভাবনার বই, যে ভাষায় ভাবনার ঐতিহ্য সাহিত্যের বাইরে প্রবন্ধে বা এই ধরনের সেরিব্রাল রাইটিংয়ে যেমন তার একটা লম্বা ট্রেডিশন আছে, তেমনি তার উল্টো দিকেও বেশ জোরালো একটা গতি বা একটা প্রবণতা আছে। আমরা জানি যে খুব বিখ্যাত মানুষরা, খুব কৃতি মানুষরা এবং আমাদের পছন্দের সাহিত্যিকেরা অনেক সময় ভাবনা, দর্শন এই কথাগুলোর কিছুটা ভুল বুঝে বিরোধিতা করেছেন। যেমন বুদ্ধদেব বসু, তার মতন দার্শনিক প্রবন্ধ কম লোকে লিখতে পারবেন হয়তো, কিন্তু বুদ্ধদেব পাঠককে দর্শন শব্দটার সঙ্গে সহমর্মীভাবে পরিচিত হওয়ার সুযোগ করে দেননি, আটকেছেন। অন্তত তার সাহিত্যকে সংজ্ঞায়িত করবার ধরনের মধ্যে দিয়ে তার লেখার মধ্যে সেই সম্ভাবনা অনেক বেশি উন্মুক্ত হয়েছে, কিন্তু তার সংজ্ঞায় সেটা আটকে পড়েছে। আর কতটা সময়? না, আপনি বলুন। একটা পাঠের সঙ্গে আরেকটা পাঠ যখন ওই পাঠ খুলে যখন দেখি আমরা তখন বুঝতে পারি যে যা পৃথক ছিল তার মধ্যে একটা গ্রন্থি কোথাও রচনা হলো। সেটা জীবনের প্রবাহের মধ্যে দিয়ে আপনা আপনি হয়। তার মানে সবসময় আপনা আপনি হতে হবে তা নয়, কিন্তু এটা হয় এটুকু জানা জরুরি। দুঃখের কথায় এসছেন অনির্বাণ এই প্রথম অধ্যায়ের একদম শেষের দিকে। আমরাও বলছিলাম যে আমি এবং তার সঙ্গে জীবন আর জ্ঞানের সম্পর্ক, এই টানাপোড়েন, এতে কোথাও না কোথাও দুঃখের প্রশ্নটাকে আমাদের মোকাবিলা করতে হবে। এবং অনির্বাণ সেখানে দুঃখের কথা বলতে গিয়ে ওই উপনিষদের আলোকেই দেখাচ্ছেন যে উপনিষদ বলে, বা সরি এখানে শঙ্করের কথা বলছেন, হ্যাঁ, তো সরাসরি শঙ্করের ভাষ্যে যে দুঃখের সঙ্গে শাশ্বতের খোঁজের একটা সম্পর্ক আছে। দুঃখের মধ্যে দিয়েই আমরা জীবনের অসম্পূর্ণতা সম্পর্কে ওয়াকিবহাল হই এবং নিত্য বস্তুর খোঁজ করি। তাহলে দুঃখ আঘাতের পারে নিয়ে যায়, আবার আঘাত থেকেই তো দুঃখ আসেও। এক ধরনের দুঃখ তার যোগ যেন জ্ঞানের দিকে বেশি, জ্ঞানের সঙ্গে বেশি, যা মুক্তির দিকে নিয়ে যায়। আবার আরেক ধরনের দুঃখ এমনও হতে পারে যে দুঃখকে ছাড়িয়ে যেতে বলে না, সে ওই জীবনের লগ্নতার মধ্যেই ধরে বেঁধে রাখে। দুঃখ থেকে ধাক্কা খেয়ে মুক্তির পথে বেঁকে যাব, এমনটা হয়তো সেই দুঃখের অভিজ্ঞতা প্রকাশ করে না। ফলে এখানেও আমরা দেখতে পাবো যে এই দুঃখ যে ধারণাই ধরেছেন অনির্বাণ, সেটাকে দু ভাগে আড়াআড়ি ভেঙে দিয়েছেন কখনো কখনো। আমরা দেখতে পাবো যে ওই ঔপনিবেশিক বিরাট দুঃখের পাশাপাশি আটপৌরে দুঃখও আছে, এবং সেই দুঃখের মধ্যে যেন কিঞ্চিত আনন্দও আছে। আচ্ছা, আমি একটা ধারণা যেটা এই বইয়ের একটা চাবিকাঠি আমরা বলছিলাম, জীবন আরেকটা বলছিলাম, আমরা দেখবো যে এবং এই দুইয়ের সম্পর্কের অবতারণা করতে গিয়ে যে বিষয়টার ওপর জোর দিতেই হয়েছে সেটা হচ্ছে দেহ। আমরা দেখবো যে এই যে সেটাকে আমরা নিজের শরীর বলেই ভাবি, বা প্রায় নিজের শরীরের মতনই চৈতন্যের বিচারে, চৈতন্যের তুলনায় গৌণ আর যা অবয়ব, আর যা শরীর বা কায়া চোখে পড়ে, বস্তু জগৎ, তার সঙ্গেও এর একটা সম্পর্ক আমির এবং জীবনের তো রয়েছে। সেইটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন অনির্বাণ নানাভাবে। অধ্যায়গুলোর কোনো নাম নেই, কিন্তু আমরা বলতে পারি, আমরা বুঝতেই পারি যে কোনো অধ্যায়ের নাম হতে পারতো ঘর,
কোনো অধ্যায়ের নাম হতে পারত শ্রবণ, কোনো অধ্যায়ের নাম হতে পারত শ্রুতি, কোনো অধ্যায়ের নাম হতে পারত স্পর্শ। তো সবই এমন সব অভিজ্ঞতা, এমন সব জিনিস যা হয় দৈহিক অথবা দেহ মধ্যস্থ। দেহের মধ্যস্থতার মধ্যে দেহের মধ্যস্থতা আছে আমাদের সেই ধারণায় বা সেই অভিজ্ঞতায় পৌঁছানোর ক্ষেত্রে। ঘরের কথায় আসবো এবার। তো ফলে আপাতভাবে যেটাকে খাপ ছাড়া মনে হয়, তার মধ্যে একটা সংযোগের রেখা আমরা ক্রমশ পাঠ পুনর্পাঠের মধ্যে দিয়ে তৈরি করতে পারি, আবিষ্কার করতে পারি অনির্বাণের বইতে। জীবন, আমি এবং জ্ঞানের সম্পর্কে দেহের কথা আসবেই বলছিলাম, এবং আমির কথা এলে অপরের কথা আসবে তাও বলছিলাম। এখানে দেখব যে প্রতিটি আমি যেমন আমার নিজের কাছে চেনা, অপর অচেনা, আমি এবং অপরের আরো নানান অভিজ্ঞতা বা তাদের অর্থের আরো নানা পরত থাকতে পারে। তো এই চেনা অচেনা এই দ্বৈতটার উপর আমরা যদি এখন জোর দিই, তাহলে দেখব যে দেহ বা অন্য আর যা কিছুই অনির্বাণ ধরেছেন, তার মধ্যে একটা ওই আমির প্রজেকশন লক্ষ্য করা যায়, একটা অপরের প্রজেকশন লক্ষ্য করা যায়। কিরকম? একটা ঘর আছে যেটা চেনা, যেটা পরিচিত, যেখানে আমি বহুদিন রয়েছি, যেখানে আমাকে কোনো কিছুই আশ্চর্য করে না। আর ঘরের আরেক রকম ভাবনা হয়, ঘরের আরেক রকম কল্পনা হয়, বা তার আগে ঘর ভাবতে গেলেই ঘরের বাহিরের একটা কল্পনা প্রয়োজন হয়। ঘর যেমন চেনা, বাহির অচেনা, বাহিরে অপরিচিতের সঙ্গে মোলাকাতের সম্ভাবনা। এবং অনির্বাণ এখানে খানিকটা ফ্রয়েডের কথা বলেছেন। অনির্বাণ আনক্যানির ধারণার দিকে আমাদের খানিকটা ঠেলবেন। উনি আনক্যানি শব্দটা তার জার্মান শেকড় বা তার ব্যুৎপত্তি এসবের মধ্যে দিয়ে ঘুরে অনির্বাণ আমাদের যেটা বলার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে যা চিরচেনা তার মধ্যেও অচেনা একটা কিছু লুকিয়ে থাকে। সেই অচেনাটাকে আমরা অগ্রাহ্য করি বলেই চেনাটা চেনা হয়। ডলস হাউসের কথা আমরা মনে করতে পারি, বা খুব সম্প্রতি একটা কোনো ওয়েব সিরিজ, বোধহয় 1984 বা এরকম কোনো নামে একটা ওয়েব সিরিজ হয়েছিল, যেখানে একজন পুলিশ ইন্সপেক্টর, সে জানতে পারছে একটা দাঙ্গার ঘটনাকে ইনভেস্টিগেট করছে, শিখদের ওপর দাঙ্গা, এবং করতে গিয়ে জানতে পারছে যে তার বাবা, যিনি নিজে শিখ বলেই সে এতকাল জানতো, তিনি আসলে শিখ নন এবং তিনি ওই দাঙ্গার সঙ্গে জড়িত ছিলেন। এবং সে তার বাবাকে সম্পূর্ণ অন্যভাবে চেনে, একজন সমাজমুখী মানুষ, পরদুঃখ কাতর মানুষ। হঠাৎ করে সে বুঝতে পারে যে সে এতকাল যা চিনেছে তা ঠিক নয়। চেনার মধ্যে দিয়ে কোনো কোনো ঘটনা এমন ঘটে জীবনে, যখন চেনাটা সামান্য অস্পষ্ট হয়ে যায়, ওর মধ্যে দিয়ে অচেনা তার ভীতিপ্রদ চেহারা নিয়ে তার সমস্ত অন্ধকার নিয়ে বেরিয়ে আসে। এরকমই আর একটা মেটাফর বা যাই বলি ছবি ছুঁয়ে গেছেন অনির্বাণ, সেটা হচ্ছে পথ। এবং এখানেও আমরা দেখব যে পথ বাংলা কবিতায় যেভাবে এসছে, বা সাধারণভাবেই কবিতায় যেভাবে এসছে, তার মধ্যে অনির্বাণ বলছেন আমাদের যে পথের নানা রকম অর্থই আমরা সেখানে প্রচ্ছন্ন দেখতে পাবো। পথ কখনো চলার পথ, কখনো পন্থা বা মার্গ, কখনো পথ হচ্ছে কৌশল, রাস্তা, মানে কিছু একটা করবার রাস্তা। পথ কখনো অভিমুখ ইত্যাদি। কিন্তু এই পথ কখনোই ঠিক মূর্ত আমার অভিজ্ঞতার জিনিসটি নয়, যেখানে আমি রোজ হাঁটি। এ যেন একটা অ্যাবস্ট্রাকশন, নৈর্ব্যক্তিক একটা কিছু, ইম্পার্সোনাল। এই পথের ভাবনা জরুরি। যে পথ ধরে কেউ আসে, যে পথ সবসময় অনাগতের আগমনের বার্তা দেয় আমায়, তাও যেমন জীবনকে ভাবতে গেলে জরুরি, কিন্তু এই পথের কল্পনা আমরা পাই কোত্থেকে, সেই প্রশ্নটাও জরুরি। আর অনির্বাণ আমাদের
খুব সুন্দর একটা প্রশ্ন তুলেছেন এখানে, যে পথে যদি পাই না ফেলি তবে পথের সৃষ্টি কিভাবে। অর্থাৎ যে পথ বিমূর্ত তার কল্পনায় আমরা পৌঁছই কিভাবে যদি আমাদের পথের অভিজ্ঞতা প্রাথমিকভাবে না থাকে, যদি আমরা প্রতিদিনকার যে আমাদের পথ চলা তার থেকে আমাদের কল্পনাকে রসবতী না করি। এবং এখানে উনি জীবনানন্দের কবিতা বনলতা সেন, সেটাকে আমরা যেভাবে পড়ে এসছি তার মধ্যে সেই কবিতাকে একটু ভিন্ন ধরনে, একটু কবিতাটাকে যেন সামান্য অপরিচিত করে নিয়ে পড়বার একটা সম্ভাবনা এখানে তিনি দেখিয়েছেন। আর কতক্ষণ আপনি বলুন না, চমৎকার লাগছে, আমরা সময়সীমাটা তুলে নিয়েছি। দুটো চাবি বা সূত্র তার কথা আমরা উল্লেখ করেছি, চারটে বলবো এরকম প্রতিশ্রুতি ছিল। দুটো হচ্ছে জীবন আর আমি, বাকি দুটো আমি এর মধ্যে কি বলবো, ধারাবাহিকভাবে যেতে পারলে ভালো হতো, কিন্তু আমি সরাসরি ওইটাতে খানিকটা লাফিয়ে যাচ্ছি। বাকি দুটো সূত্র হচ্ছে আমার মতে হিংসা, বা অনির্বাণ এখানেও একটা নতুন শব্দ ব্যবহার করেছেন, আমি জানি না এই শব্দ নিশ্চয়ই থেকেও থাকতে পারে, কিন্তু অন্তত পক্ষে খুঁজেছেন। খুব সুন্দর একটা এক্সপ্রেশন ফ্রেঞ্চরা ব্যবহার করে, সেটা হচ্ছে রোসাসে লেমো, যে বা ইলা বিয়ান রোসাসে, এই ধরনের কিছু একটা বলে। যখন কবিতা লিখতে গিয়ে কেউ একটা খুব সুন্দর শব্দ ব্যবহার করেন, ওটা কেউ মনে করে রিসার্চ। তো আমরা জানি যে এইরকম ভাবনা আমাদের মনের মধ্যেও আছে। কবিতার সঙ্গে সম্পর্ক সবসময় ভাষার দিকে অতটাই ঠেলে। তো এখানেও অনির্বাণ একটা শব্দ কয়েন করেছেন, নির্দয়া। দয়ার সঙ্গে লেগে থাকা একটা সম্পর্ক, ঠিক যেন দয়ার বিপরীত নয়। তো নির্দয়া অথবা খানিকটা কাছাকাছি ধারণা হিংসা। হিংসা মানে হিংসি বা ঈর্ষা নয়, ভায়োলেন্স এই অর্থে হিংসা। অনির্বাণ কখনো কখনো লিখেছেন মৌল হিংসা, এবং এখানে আমরা জানি যে, এবং এইটা আমি পরে আসবো, বইটিতে সামান্য কোথাও কোথাও আমি ঠেকে যাই মাঝে মধ্যে, সেটা কেন এবং কিভাবে। তো আমরা জানি এই মৌল হিংসা যখন অনির্বাণ বলছেন, আমরা বুঝতে পারছি যে এইটা ঠিক আর শুধুমাত্র ভাষার ইঙ্গিত বহন করে আর শব্দটার ভেতরে ঢুকতে পারছি না আমরা। মৌল হিংসা এখানে আমাদের জানা জরুরি হবে যে এক ধরনের অরিজিনারি ভায়োলেন্সের কথা দেরিদা অফ গ্রামাটোলজিতে বলেছিলেন। অনির্বাণ সেটার কথা, সেটাকে ছুঁয়ে যাচ্ছেন, এবং কিন্তু শুধু ছুঁয়ে যাচ্ছেন না, শুধু এখানে কথাটা বলে থেমে যাচ্ছেন না, উনি একটা যৌক্তিক বিন্যাসের সম্ভাবনা তৈরি করছেন এখানে। কিসের সঙ্গে? আমি তৃতীয় সূত্রটা বলেছি নির্দয়া, চতুর্থ সূত্র হচ্ছে কবিতা বা লিখন আমরা বলতে পারি। তো দেরিদার ধারণাটা খানিকটা এরকম ছিল যে, দেরিদা লেভিস্ট্রসের একটা লেখা, লেভিস্ট্রস বলে একজন অ্যানথ্রোপোলজিস্ট, তার লেখা ধরে দেরিদা লেভিস্ট্রসের একটা ক্রিটিক করছিলেন, সমালোচনা করছিলেন। সেখানে ঘটনাটা ঘটেছিল কি না, একটি আমেরিকান উপজাতি নাম্বিকরা, তাদের দুটি কিশোরী, তাদের মধ্যে ঝামেলা হচ্ছিল কোনো একটা। এটি এমন একটি উপজাতি যেখানে নিজের নাম উচ্চারণ করা নিয়ে নিষেধাজ্ঞা আছে। অর্থাৎ আপনি কোনোদিনই বলবেন না আপনার নামটা কি, আমি বলবো না, কোনোভাবেই বলবো না আমার সামাজিক ব্যবহারে, ইন্টারাকশনের সময়, আচরণে, যে আমার নাম দেবজ্যোতি, বা অনির্বাণও বলবে না ওর নাম অনির্বাণ। তো এরকম একটি উপজাতি যেখানে নিজের নাম বলা নিয়ে প্রহিবিশন রয়েছে। তার দুটো বাচ্চা, দুটো মেয়ে, তারা নিজেদের মধ্যে খেলতে খেলতে ঝগড়া করছিল। তো লেভিস্ট্রস সেখানে ওদেরকে থামান এবং ওদের সঙ্গে কথা বলতে শুরু করেন, এবং উনি কায়দা করে মেয়েগুলিকে দিয়ে বলিয়ে নেন ওদের নাম। ওরা নিজেরা নিজের নাম বলে না, কিন্তু উনি এমনভাবেই
ফাঁদটা পাতেন যে ওরা একে অপরের নাম বলে দেয়, রিভিল করে দেয়, এবং উনি ওই ওই উপজাতির বাকি আরো অনেকের নাম ওদের থেকে জানতে পারেন। আর লেভিস্ট্রাস তার লেখায় বলেন যে এইটা উনি বুঝতে পারেন যে মেয়েগুলি একে অপরের প্রতি ওই ঝগড়া করতে করতে, খেলতে খেলতে ঝগড়া করতে করতে হিংসক হয়ে উঠতে পারতো, সেটা ঠেকাতে উনি এইটা করেন। দেরিদা যখন এটা পড়ছেন তখন দেরিদা বলছেন যে এখানে হিংসাটা ওই মেয়ে দুটির তরফে ঘটতে পারতো, এটা যেমন ঠিক তেমনি শুধু ওদের তরফেই যে হিংসাটা ঘটতে পারতো বা ঘটেছে এমনটা নয়। আসলে এখানে যে হিংসাটা লেভিস্ট্রাস আটকাবেন বলে বলছেন, সেটা আটকাতে গিয়ে উনি আরেকটা হিংসার সূত্রপাত করছেন এখানে। সেটা কিরকম না, নামকরণের মধ্যে দেরিদা বলবেন এক ধরনের একটা হিংসা আছে। এই বস্তুটা কি সেটা আমি আমার অভিজ্ঞতায় নানা রকম ভাবে বোধ করি। যখনই আমি এটার একটা নাম দিলাম তখনই এর বৈশিষ্ট্যগুলো খানিক স্থিরীকৃত হলো, খানিকটা যেন এটাকে আমি একটা শব্দের মধ্যে কবজা করে ফেললাম। আর হয় কি যে যখনই বিভিন্ন জিনিস যেগুলোর মধ্যে আপাতভাবে মিল আছে অমিল আছে, সেগুলোকে যখন আমরা নাম দিই ওই অমিলটা একদম দৃঢ়বদ্ধ হয়ে যায়। এবং এরপর যেটা ঘটে এটা সেকেন্ড অর্ডার রিফ্লেকশন। প্রথমটা হচ্ছে নামকরণ। আমরা জানি যে চিন্তা করতে গেলেই এটা লাগে, একটা জিনিসকে আরেকটা জিনিসের থেকে আলাদা করতে হয়, তার জন্য নামকরণ করতে লাগে, তার জন্য তার বৈশিষ্ট্য আরোপ করতে লাগে। তো দ্বিতীয় দেরিদা বলছেন যে যখনই আমি চারটে জিনিসকে এরকম নাম দিলাম, তাদেরকে খানিকটা নামের মধ্যে দিয়ে খানিকটা স্থিরতা দিলাম, অমনি যেটা হয়ে গেল আমি এটা নিউট্রালি করতে পারি না, আমি কোনো না কোনো ধরনের ভ্যালু অ্যাসক্রাইব করি ওখানে। আমি একটা উচ্চাবাচক ভেদ তৈরি করি, একটা থাকবন্দি একটা কাঠামো তৈরি করি। এটাকে এটা উপরে থাকে, ওটা নিচে থাকে, আমি সেটাকে ন্যাচারালাইজ করি। আমি বলি যে এরকমটাই হবার কথা, ওটা এটার থেকে ভালো বা অমুকের থেকে উঁচু, তার কারণ বলে তারপর সেটাকে জাস্টিফাই করা হয় এই 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 এর থেকে মরালিটির সূত্রটা। তো যে ভেদ আদতে অত নির্দিষ্ট কিছু ছিল না, আমি তাকে খুব নির্দিষ্ট করার মধ্যে দিয়ে, অতি নির্দিষ্ট করার মধ্যে দিয়ে তাকে একটা খুব স্থিরীকৃত পরিচয় প্রদান করলাম, ভেদ আর ভেদ হিসেবে থাকলো না। এবং তারপর এই ভেদকে আমি জাস্টিফাই করতে শুরু করলাম থ্রু মরাল সিস্টেমস, যে এই যে পার্থক্য এবং এই পার্থক্যের এই যে ওপরের দিকে ও আর নিচের দিকে এ, এই ওপর নিচ থাকবারই কথা, এটাই স্বাভাবিক, তার কারণ অমুক অমুক তমুক। এই কাঠামো না থাকলে, এই আর্কি ভায়োলেন্স বা মৌল হিংসা না থাকলে, ফিজিক্যাল ভায়োলেন্স বা এমনি যে চাক্ষুষ হিংসা, তার মানে আমরা বুঝতে পারি না। কারণ ভায়োলেন্স কি করছে? ভায়োলেন্স কিছু একটাকে ভায়োলেট করছে। কাকে ভায়োলেট করছে ভায়োলেন্স? একটা কোনো মানুষকে হতে পারে, কিন্তু একটা কোনো আইনকে। যখন কেউ কাউকে হত্যা করছে, সে হত্যা করতে নেই এরকম একটা নিয়মকে আসলে খণ্ডন করতে চাইছে বা অতিক্রম করতে চাইছে, বা সে ওটার উপর চড়া হচ্ছে, নিয়মটাকে ভাঙছে সে। তো এখন এই নিয়মের অস্তিত্ব ছাড়া আমি কিছুতেই বলতে পারবো না যে হিংসা ঠিক কেন একটি বিশেষ বস্তুকে, মানে কোনো একটি বস্তুকে তার টার্গেট হিসেবে নেয়, অন্যটাকে না নেয়। এবং এই যে মানে আমাদের সামাজিক বা যাই বলুন যে কোনো ধরনেরই নিয়ম, হ্যাঁ, রাষ্ট্রিক সামাজিক, তার যাকে যার ট্রান্সগ্রেশন সম্ভব, নিয়মেরই লঙ্ঘন সম্ভব, কেবলমাত্র নিয়মকেই ভাঙা সম্ভব। সেই নিয়মের মূলে রয়েছে কি? সেই নিয়মের মূলে রয়েছে এক ধরনের একটা উচ্চাবচ ভেদ বিশিষ্ট বিন্যাস, একটা হায়ারার্কাইজড স্ট্রাকচার। এবং সেটা তৈরি হলো কিসে? সেটা তৈরি হলো নামকরণের মধ্যে দিয়ে, বৈশিষ্ট্য আরোপের মধ্যে দিয়ে। এইটা আমরা মাথায় রাখবো। আর এটাকে আমরা দেখবো অনির্বাণ কিভাবে কবিতার সঙ্গে
জুড়ছেন বা রাদার আলাদা করছেন। কবিতাকে এর খানিকটা বিপ্রতীপে, খানিকটা যেন এর পরিসরের প্রান্তে কবিতাকে আনছেন বা রাখছেন। সেটা কিরকম? একটু আমরা মৌলহিংসার কথাটা এবার খানিকক্ষণের জন্য ভুলে যাই। কবিতা নিয়ে অনির্বাণ কি বলছেন আমরা দেখি। কবিতা ভাবনা বহ অনির্বাণের মতে, বা সেই তার সঙ্গে আমি তো সহমত বটেই, আমার ধারণা অনেকেই সহমত হবেন। কবিতা খুব স্বাভাবিকভাবেই ভাবনার দিকে যায়। সেই কারণে কবিতাকে আমরা সুন্দর বলে মনে করতে পারি, কিন্তু কবিতা, সার্থক কবিতা যত না সুন্দর, তার থেকে অনেক বেশি সে ব্যাঘাত তৈরি করে, অস্বস্তিতে ফেলে। অনির্বাণ বলছেন, কবিতা কখনোই পাঠযোগ্য হয়ে ওঠে না, উঠতে পারে না। কবিতা পড়তে গেলে কবির দম আটকে আসে নিশ্চিত, শ্বাস স্তব্ধ হয়, কারণ নিজেকে পুড়িয়ে মারার ওই রমণীয় কৌশল আয়ত্ত করেই তার ওষ্ঠ অগ্নিময়। চিরচেনা যা, তারই শুদ্ধ প্রত্যাখ্যান কবিতা। এবং কবিতার সঙ্গে এইটা অনির্বাণ সচেতনভাবে কতটা বলছেন আমি জানি না, কিন্তু লেখায় সেই সম্ভাবনা তৈরি হচ্ছে। আর অনির্বাণ নিজেই বলে এসেছেন যে সব টের পাওয়া সচেতন হবেই এমন কথা নেই, সেটাও টের পাওয়া, সেটাও এক ধরনের ভাবনা। হ্যাঁ, আরেক জায়গায় অনির্বাণ বলছেন, এটাও আমি একটু পড়ে নিই। তো কথাটা হচ্ছে যে যখন আমরা কোনো টেক্সট, কোনো একটা লেখা পড়ি, তখন সেই লেখাটার দ্বারা আমরা অভিভূত হতে চাই। বিষয়টা কিরকম না, তখন লেখাটা যে মানুষের অভিজ্ঞতা, বা লেখাটা যিনি লিখেছেন, বা এত স্পষ্ট কিছু নয়, লেখাটা যেসব মানুষকে বিদ্ধ করতে পারে, তার একটা কোনো অজানা মাত্রা, একটা কিছু, সেটা যেন আমার উপর ভর করে, সেটা যেন আমার ভেতর ঢুকে পড়ে। আমি অনুভব করি যে আমি আমার মধ্যে অন্য কারো প্রাণস্পন্দন টের পাচ্ছি। এইরকম একটা যোগাযোগ পাঠ সবসময় তৈরি করে। এবং কোথাও কোথাও এর মধ্যে সাজেশন রয়েছে যে এমন ধরনের পাঠ যেটা কবিতা পাঠের মতো, যেটা টেক্সটটাকে কবিতা হয় করে নেয়, অথবা টেক্সটটাই কবিতার মতো ছিল সেটাকে অ্যাপ্রোচ করে। তো এই ধরনের একটা যোগাযোগ পাঠের মধ্যে দিয়ে তৈরি হয়। পাঠকের সঙ্গে কার ঠিক জানা নেই, লেখকের হয়তো লেখক লেখার মুহূর্তে যে পার্সোনা তার। তো কবিতা এক ধরনের লেখাই তো, কিন্তু তেমন লেখা যা এই সংযোগের সম্ভাবনা, পাঠকের সঙ্গে এই সংযোগের সম্ভাবনাকে বেপরোয়াভাবে পেছু ধাওয়া করে, ওটাকে জায়গা করে দিতে চায়, যদিও জানে যে সে হারবেই। এই যোগাযোগ কোথাও না কোথাও বিঘ্নিত হবে। কবিতা এক চিরপরাস্ত সম্ভাবনা, উনি বলছেন, চিরপরাভব। তো আমরা কথা বলার সময় এমনিতে অনেক সময় আমরা নিজেদের স্পিচকে ভীষণ ক্যাপাসিয়াস মনে করি, বা সেভাবেই আমরা কথা বলতে চাই, যে কথাটা কোনো না কোনো উদ্দেশ্য সিদ্ধ করবে, কোনো না কোনো প্রয়োজন সিদ্ধ করবে, কিছুর অভাব মেটাবে। হ্যাঁ, কিন্তু কথা বলতে গেলে অনেক সময় খেয়াল হয় যে সমস্ত কথাই যেমন তার লক্ষ্য বস্তুতে পৌঁছয় কিছুটা, তেমনি আবার কিছুটা পৌঁছয়ও না। কবিতা বিশেষত তার অর্থের সঙ্গে সম্পর্ক এমনই যে সে কখনোই খুব নির্দিষ্ট একটা কিছুতে পৌঁছতে সক্ষম, বা সেই সক্ষমতা নিয়ে উৎফুল্ল, এমনটা নয়। সে বরং নিজের অক্ষমতাকেই এখানে খানিকটা সামনে রাখতে চায়, বা নিজের অক্ষমতাকেই খানিকটা এক্সপ্লোর করতে চায়। এমন এক ধরনের যোগাযোগ তৈরি করতে চায় যে যোগাযোগটা অস্থির, যোগাযোগটা হচ্ছে এটা নিশ্চিত, কিন্তু যে যোগাযোগটি অত স্থিরতাদায়ী বা অত রিঅ্যাসুরিং নয়।
এর সঙ্গে অনির্বাণ মৌলহিংসার ধারণাকে জুড়ছেন। আমরা এই এই বিশেষ খণ্ডটি আমার বেশ পছন্দ, 17 নম্বর খণ্ড। এখানে মনীন্দ্র গুপ্তের একটি কবিতার পাঠ আছে। আমি অনেক বেশি সময় না বলুন বলুন। কবিতাটার কয়েকটা লাইন এখানে অনির্বাণ তুলে দিয়েছেন। কবরে শোয়া শিশুর মুখের ওপর শেয়াল এসে আঁচড়াচ্ছে, মরা শরীরে তত সার নেই, তাই শিশু ভাবছে বুঝি মায়ের আদর। কবিতাটা অনেকটা ঝাঁকুনি দেয় আমাদের। ওই যে ধরনের কথা বলছিলাম যে কবিতা সুন্দর হওয়া আবশ্যিক নয়, কবিতা কোথাও একটা খুব ঘোরতর অস্বস্তি তৈরি করে, এটা তেমন। কবরে শোয়া শিশুর মুখের ওপর শেয়াল এসে আঁচড়াচ্ছে। আমরা জানি যে সংস্কৃতি সবসময় এমন একটা কথা বলে চলে, এমন একটা আশ্বাস দেওয়ার চেষ্টা করে যে শৈশব অজাত শত্রু, শৈশব চট করে বিপন্ন হয় না। কিন্তু শৈশব বিপন্ন হলে তার ফলে আমাদের সংস্কারে আটকায়। আমরা ওইটুকুকে চাই নিরাপদ রাখতে। এখানে আমরা দেখতে পাবো শৈশব আক্রান্ত একটি শিশু, সে মারা গেছে, কবরে শোয়ানো। তার কবরের ওপর, এবং ঠিক বোঝা যায় না তার কবরের ওপর নাকি সে কবরটাও ভালো করে দেওয়া হয়নি, তার মুখ উন্মুক্ত, কবরের ওপর না তার মুখের ওপরই শেয়াল এসে আঁচড়াচ্ছে। এখানে একটা সংশয় রয়েছে, কবিতাটা এটা স্পষ্ট করে না কখনোই, কিন্তু ওই নখরাঘাতটা টের পায় শিশু একরকম ভাবে। কিন্তু শিশু কি করে টের পাবে? তার তো আমি নেই, সে তো বেঁচে নেই ওই মুহূর্তে। মরা শরীরে তত সার নেই। এখানে খুব চমৎকার একটা খেলা খেলেছেন মনীন্দ্র গুপ্ত, যেটাকে অনির্বাণ ধরেছেন খুব চমৎকার, যে মৃত্যুকে এখানে জীবনের আদলে একরকম ভাবে জীবনের একটা ছাঁচ দেওয়া হচ্ছে। সেটা কেন? সেটা এই এই কবিতায় যে পরম্পরাটা উন্মুক্ত হবে সেটাকে ভাববার জন্য। মৃত শিশু সে ভাবতে পারে না, কিন্তু ধরে নিচ্ছি আমরা একটা থট এক্সপেরিমেন্টের মতন যে যেন সে ভাবছে। সে কিভাবে ভাববে? জীবিত ব্যক্তির মতো অত পরিষ্কার করে নয়, কিছুটা এলোমেলো, কিছুটা গুলিয়ে, কিছুটা নিঃসার ভাবে সে ভাববে। ফলে মাত্রা কমে যাবে যা ঘটছে তার এবং অনুভূতির। ফলে যা শেয়ালের নখের আঁচড়, তার মনে হবে যে এ তো মায়ের আদর। দুটো জিনিস যেটুকু প্রায় কোনোভাবেই এক করা যায় না, এখানে এক করে দেওয়া হলো, এবং তার ফলে একটা জোরালো ধাক্কা তৈরি হলো কবিতার মধ্যে। এরপর কি হয় না, অনির্বাণ সেটাকে কথায় বলছেন। নলি কামড়ে শিশুকে ওপরে টেনে নিল তার শেয়ালনি মা। বাৎসল্য ও নিষ্ঠুরতা, স্নেহ ও সংহার অত্যন্ত স্বাভাবিকভাবে একত্র হলো। বা নির্দয়া, যার মধ্যে আমরা দয়ার ধ্বনি একরকম ভাবে যাকে ভেতর থেকে আচ্ছন্ন করে রাখে। কবিতাটার বাকি অংশটা, বাকি খানিকটা অংশ আবার পরে পাবো। এদিকে শেয়ালনি ছোট্ট মাথাটিকে দুই পায়ের মধ্যে রেখে কাঁকড়া খাবার মতো করে এক কামড়ে ভেঙে দিলে বাচ্চাটা কোকিয়ে উঠল, মা। শেয়ালনি করুণ স্বরে, বাছা এই তো আমি বলে ঘুম পাড়ানি গান গাইতে গাইতে খেতে লাগলো। এখন আমরা জানি যে বাস্তবে ঠিক এমনটা ঘটে না। শেয়াল এসে একটা বাচ্চাকে টেনে তুলতে পারে কবর থেকে, চোখ খুবলে খেতে পারে, কিন্তু তার সঙ্গে বাকি যেটা রয়েছে সেটা কবিতা তৈরি করলো। এখানে কবিতা বাচ্চাটাকে ওই মুহূর্তে খানিকটা আংশিক প্রাণ যেন ফিরিয়ে দিল, এই একটা কিছু বলবার জন্য, একটা কিছু বলবার পরোয়ানা দিয়ে।
এবং এই যে জীবন মৃত্যুর মধ্যে এখানে আমরা দেখতে পাবো যে একটা বেশ ছায়াচ্ছন্ন এলাকা রয়েছে, একটা যেন মানে আলো ছায়ার খেলা চলছে, কোনটা জীবন মৃত্যু খানিকটা জীবনের জীবনের মতন আচরণ করছে, হ্যাঁ, কিন্তু আবার পুরোটা তো নয়, কারণ সেখানে তাহলে তো সে ভুল করতো না, ওটাকে শিশু ভুল করতো না শেয়ালি নাচরকে মায়ের আদর থেকে। তো এখানে অনির্বাণ আর একটা প্রসঙ্গ এনেছেন, দার্শনিক প্রসঙ্গ, সেটা হচ্ছে সিমিং বা শাইন, হেগেলের ব্যবহার করা শব্দ, যার বাংলা করতে গেলে আমরা জানি না কি বলবো, বিভা শব্দটা হয়তো খানিকটা প্রকাশ করতে পারে। শাইন কথাটার অর্থ মনে হওয়া, কোনো একটা কিছুর সঙ্গে কোনো একটা কিছুর আভাস দেওয়া, কিন্তু আবার সেটার মধ্যে অন্য ব্যঞ্জনটা রয়েছে যেটাকে আমরা ইংরেজি শাইন শাইন বলতে যা বুঝি আর কি, এক ধরনের একটা প্রভা বা বিভা, আলো একটা, যেটা খানিকটা সত্যকে গোপন করে, আবার খানিকটা সত্যকে ভেতরের জিনিসটাকে খানিকটা গোপন করে, খানিকটা আবার খোলা ছেড়ে দেয়, খানিকটা প্রকাশ করে। এখানে আমরা দেখতে পাবো যে মৃত্যু কিছুটা জীবনকে প্রকাশ করছে এবং আবার যেন পুরোটা করছেও না। এবং এই গোটা খেলাটা খেলছেন কেন মনীন্দ্রগুপ্ত, সেইটা আমরা আর একটা আমাদের তরফে, পাঠকের তরফ থেকে একটা চেষ্টা করে দেখতে পারি ভাবার। অনির্বাণ সেই সম্ভাবনাটাই উস্কে দিচ্ছেন। এই যে বাৎসল্য, যার মধ্যে আমরা আপাতভাবে দেখি যে কোনো কালির ছিটে নেই, কোনো রাজনীতি নেই, এবং যার সঙ্গে হিংসার তো একদম বিপ্রতীপ সম্পর্ক, আমরা দেখতে পাবো যে এখানে কবিতাটার নাম হচ্ছে মাহাতোদের মরা শিশু। এবং অনির্বাণ প্রশ্ন করেছেন যে এখানে এই মার্কারটা কেন, মাহাতোদের এটা কেন? এটা আমরা বলতে পারি, সেই ইঙ্গিত রয়েছে লেখার মধ্যে, যে মাহাতো এই শব্দটার মধ্যে যে প্রত্নলিখন রয়েছে, কবিতা এখানে সেটাকে উন্মোচন করার চেষ্টা করছে, শব্দটাকে ব্যবহার করার মধ্যে দিয়ে। এই শিশু যে কোনো শিশু নয় কেন, কেন মাহাতোদেরই শিশু, সেইটা আমাদের কাছে খানিক স্পষ্ট হতে পারে যখন আমরা খেয়াল করব যে শৈশব অতটাই নিরাপদ সব ক্ষেত্রে নয়, শৈশবের নিরাপত্তা অতটাই সার্বজনীন নয়, বা বাৎসল্য সেটা যেমন সার্বজনীন, বাৎসল্যের অনুভূতি যেমন সকল মায়ের রয়েছে, কিন্তু কোন বাৎসল্য শিশুকে নিরাপত্তা দিতে, বা কোন বাৎসল্য ভাব শিশুকে নিরাপত্তা দিতে সক্ষম আর কোনটা নয়, কোন বাৎসল্য কিছুটা নিরুপায়, তার একটা বিধান সমাজ তৈরি করে দেয়। যার সামর্থ্য নেই, তার বাৎসল্য খণ্ডিত হয়, ক্ষুণ্ণ হয়, তার শিশু মারা যায়, এইটার ওপর দাঁড়িয়েই এইটা কেন হয়? কারণ সমাজে ব্যবধান রয়েছে, সমাজে ভেদ রয়েছে, অর্থনৈতিক নানা রকমের ক্ষমতার ভেদ, এবং সেই ভেদই সম্ভবপর করে যে কারো সন্তান সে নিরাপদে বড় হয়। ফলে যে জিনিসটা এখানে একদিকে বাৎসল্যকে নিশ্চিত করে, সেই অন্যদিকে বাৎসল্যকে বিপন্ন করে। এইখানে এই আদি হিংসার মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো এই 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 সমাজের এক ধরনের একটা বিনির্মাণ ঘটতে থাকে। কবিতা সেটাকে সম্ভবপর করে তোলে। অনির্বাণ সেই জিনিসটা খুব সুন্দরভাবে দেখিয়েছে। আমার আজকে যে চারটে সূত্র ধরানোর ছিল, আমি বা যে চারটে সূত্র আমার মতন করে বলার ছিল আমি বলেছি। এগুলো সবই আমার বইটা ভালো লাগার কারণ। একটাই জিনিস, একটাই খটকা শুধু আমার মাঝে মধ্যে লাগে যে অনির্বাণ, এবং আমি মনে করি যে বইটির পক্ষে বলছি, যে প্রসঙ্গগুলোকে যেভাবে বিন্যস্ত করেছেন অনির্বাণ, সেটা ভাবনার সূত্রটাকে নিজেই দেখিয়ে দেয়। সবসময় সেই কথাগুলো এক্সপ্লিসিটলি
খুব প্রকট করে বলার অনির্বাণ হয়তো মানে পরিপন্থী হননি এই বইটির ক্ষেত্রে। এই বইটির ক্ষেত্রে সেটাকে উচিত বলে মনে করেননি সব কথা খুব স্পষ্ট করে জানানোর। কিছুটা পাঠকের পরিশ্রম দাবি করছেন এখানে। কিন্তু অন্যদিকে একটা জিনিস সেটা ঠিক এর সঙ্গে এক নয়, অভিন্ন নয়, সেটা হচ্ছে যে বিভিন্ন সময়ই লেখাতে পাশ্চাত্য দার্শনিকদের হোক বা ভারতীয় দর্শনের হোক বিভিন্ন রেফারেন্স এসছে। অনেক সময় মনে হয় যে সেইগুলো খুব উতরে গেছে, খুবই জরুরি হয়েছে। অনেক সময় আবার মনে হয়েছে যে ততটা জরুরি ছিল না। যে কথাটা অনির্বাণ বলতে চাইছেন সেটা অনির্বাণ নিজেই বলতে পারতেন, তার জন্য কারো আশ্রয়, কোনো নামের আশ্রয় প্রয়োজন হতো না। এবং কেন এই কথাটা বলার প্রয়োজন, কখনো কখনো পাঠককে এত অপরিচিত নাম, যার অনেকেরই পরিচিত হবে না, প্রতিহত করতে পারে লেখাটা পড়া থেকে। সেটা যদি লেখার প্রয়োজনে আসতো তাহলে সেইটুকু প্রতিহত হওয়া পাঠক সয়ে নিতেন, কিন্তু নইলে পাঠকের ওপর বড় বেশি দাবি করা হয়েছে। এই আমার ধন্যবাদ। এইবার আমরা